রবি, অনুপম আর শুভঙ্কর তিনজন খুবই ভালো বন্ধু ছিল। আর তিনজন 12 স্ট্যান্ডার্ডের এক্সাম কমপ্লিট করার পর ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। আমার মনে হয় এইবারে আমাদের গোয়া বা মানালি নয়, বরং গ্রামে যাওয়া উচিত। গ্রামের সুন্দর পরিবেশ আর গ্রামের গাছপালার আনন্দ নেওয়া উচিত। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের মধ্যে কার গ্রামে যাবি? আমরা তিনজন এক এক করে সবার গ্রামে যাব, কিন্তু শুরু রবির গ্রাম বেলতলা থেকে করব। হ্যাঁ হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? চলো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমার গ্রামে তোদের এই বিয়ারাপন চলবে না। যেমন বেশি রাত অব্দি জাগা, সন্ধেবেলায় বাইরে ঘোরা, আর সব থেকে জরুরি ভূত প্রেতের মজা ওড়ানো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর গ্রাম অন্ধবিশ্বাসীদের সঙ্গে কাপুরুষ আর ভীতুও। দেখ, এবার তুই কিন্তু বেশি বলছিস। রবি, তুই সায়েন্সের এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়েও এই ভূত প্রেতের ওপর বিশ্বাস করিস? কিন্তু এতে তোরও দোষ নেই, কারণ তুই ওই গ্রাম থেকেই বেরিয়ে এসেছিস না, তাই এটা তোর হওয়ারই কথা। কিন্তু তুই চিন্তা করিস না, এইবারে আমরা তোর আর তোর গ্রামের সবার অন্ধবিশ্বাস দূর করে দেব। তিনজন বন্ধু ভ্যাকেশনের জন্য গ্রামে যাওয়ার প্ল্যান করছিল, আর তিনজনেই বেছে নিল রবির সেই ভুতুড়ে গ্রাম, যেখানে সন্ধে নেমে আসার পর ওই গ্রামের ডাইনি বেরিয়ে আসে আর গ্রামে একা ঘুরে বেড়ানো যে কোনো মানুষকে একেবারে প্রাণে মেরে ফেলে। আর এই তিনজনই ভূত প্রেতে একটু বিশ্বাস করত না। আর এইবারে তাদের উদ্দেশ্যটাও এটাই ছিল যে ওরা গ্রামে গিয়ে ওই ডাইনির কথাগুলোকে তাদের ভুল ভ্রান্তি প্রমাণ করে দেবে, যেটা তারা এত বছর ধরে মেনে চলেছে। সন্ধ্যের ট্রেনে চেপে ওরা সবাই পরের দিন দুপুরে পৌঁছে গেছিল রবির গ্রামে, বেলতলায়। ওরা তিনজন রবির বাড়ি পৌঁছয়। তাদের গ্রামে পুরনো বাড়িতে শুধু রবির ঠাকুমা থাকতো, আর বাকি সবাই শহরেই সেটেল ছিল। আরে খোকা, তুই এসে গেছিস, খুব ভালো করেছিস। যা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি, যা। তিনজন বন্ধু খাবার খেয়ে একই রুমে নিজের নিজের বিছানায় আরাম করতে করতে কথা বলছিল। আরে তোরা শুয়ে পড়লি যে, আমাদের উদ্দেশ্য ভুলে গেছিস নাকি? অনুপম নিজের দুই বন্ধুর সাথে ঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে বের হয় আর ঠাকুমার ঘর থেকে বাড়ির চাবি নিতে চলে যায়। অনুপম একাই ঠাকুমার ঘরে গেছিল। ও যখনই ফেরত আসার জন্য ঘোরে, একটা রোগা পাতলা হাত ওর টি শার্ট ধরে নেয়, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ চলে এলো, চাবি রেখে দে এখানে। অনুপম যেই না ঘুরে তাকায়, ও দেখলো যে রবির ঠাকুমা ওর কাঁধে হাত রেখে ওকে থামিয়েছিল। আসলে রবির ঠাকুমা কোনো মানুষ নয়, বরং একটা ডাইনি ছিল, যার চেহারা ওই অন্ধকার রাতেও এত মারাত্মক লাগছিল যে দুর্বল মনের লোক হলে তক্ষুনি মরে যেত। এটা দেখে অনুপম ওখানে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। যখন বেশি দেরি হওয়ার পরও অনুপম ফিরে আসেনি, তখন ওর ওই দুজন বন্ধু ঠাকুমার ঘরে চলে আসে। তখন দেখে যে ওর ঠাকুমা বিছানাতেই ছিল না। আরে ঠাম্মা কোথায় গেল? তাছাড়া ঠাম্মা রাত 1টার সময় কোথায় যেতে পারে? আরে সে হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু আগে একে তোল, কি জানি কি দেখে ফেলেছে যে এখানেই অজ্ঞান হয়ে গেছে। ওরা দুজন ওই রাতে যেতে পারল না, কারণ অনুপম সেই অবস্থাতেই ছিল না। পরের সকালে অনুপমের যখন চোখ খোলে, তখন ও ওর ঠিক পাশে রবির ঠাম্মাকে বসে থাকতে দেখে, যে এখনো সেই ভয়ঙ্কর চেহারা নিয়েই বসেছিল। খোকা, তুই আমার সোনা ছেলে, তাই না? কাউকে কিচ্ছু বলবি না যে আমি আসলে কে,
না হলে কেউ এটা জানতে পারবে না যে তুই কে ছিলি। সোনা ছেলে আমার। এরপরে রবির ঠাকুমা ওখান থেকে চলে যায়। অনুপম এখনো নিজেকে সামলাতে পারেনি আর নিজের দুই বন্ধুকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য বলে। সেদিন সন্ধ্যায় তিন বন্ধু যখন গ্রামের ভ্রমণ করছিল তখন ওরা একটা জিনিস নোটিস করছিল যে প্রত্যেকেই ওদের থেকে দূরে পালাচ্ছিল, কেউ ওদের সঙ্গে কথা বলতে চাইছিল না। ওরা এর কারণটা জানতে পারছিল না। আব্দুল কাকা নামের একজন একটা চা দোকান চালাতো, যে রবিকে তবে থেকে জানতো যখন রবি খুবই ছোট ছিল। রবি ওই আব্দুল কাকার কাছে গেল আর তাকে বলল, আব্দুল কাকা, আমাকে ভুলে গেছো নাকি? না খোকা, আমি তোকে কি করে ভুলতে পারি? তোকে তো আমি নিজের কোলে বসিয়ে খেলেছি। এরপরে রবি তার থেকে গ্রামের ডাইনি আর সন্ধে হওয়ার পরে কাউকে গ্রামে না দেখতে পাওয়ার কারণটা জিজ্ঞেস করে, আর এটাও জিজ্ঞেস করে যে আসলে ওদের তিনজনকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে কেন। খোকা, আসল কাহিনীটা হলো যে গ্রামের ডাইনির কথা তুমি এতদিন ধরে শুনে চলেছ সে আর অন্য কেউ নয়, সে তোমার নিজের ঠাকুমা। গ্রামের ডাইনি যে রাতে বেরোনো লোকেদের শিকার করে সে তোমার নিজের ঠাকুমা। এটা শোনার পর রবি যেন একেবারে আকাশ থেকে পড়ে গেল। হ্যাঁ খোকা, এই কথাটা তোমাদের বাড়ির লোকেরাও জানে। আজ থেকে 7 বছর আগে তোমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে গেছিল, কিন্তু একটা ডাইনি সেই সময় গ্রামের কাল হয়ে ঘুরে বেড়াতো। তার একটা শরীরের দরকার ছিল যার সাহায্যে সে নিজের শিকার করতে পারত। যখন গ্রামের লোকেরা তাকে মারতে যায় তখন তোমার ঠাকুমাও তাদের মধ্যে একজন ছিল, কিন্তু ফিরে আসার সময় ওই ডাইনি তোমার ঠাকুমার আত্মাকে বাঁশের সঙ্গে বেঁধে দিল, আর ওই ডাইনির আত্মাটা তোমার ঠাকুমার শরীরে ঘর করে নিল। তখন থেকে তোমার ঠাকুমা এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলে চলেছে। তুমি নিশ্চয়ই দেখেছ যে তোমার বাড়িতে কোনো ভগবানের মূর্তি বা পুজোর জিনিস নেই, আর অন্ধকারে কখনো প্রদীপ বা আলো জ্বলে ওঠে না, কারণ ডাইনি শয়তানের পুজো করে, ভগবানের নয়। এরপরে অনুপম কাল রাতের ব্যাপারে বলে দেয়। আর এখন তিনজন খুব ভয় পেয়ে গেছিল, কারণ এই তিনজন ওই ডাইনির ঘরে রয়েছিল। এই কারণেই কেউই ওদের কাছে আসতে চাইছিল না। এবার বুঝতে পেরেছি যে আমার বাড়ির লোকেরা আমাকে এই গ্রামে কেন আসতে দিচ্ছিল না। না, তারা কখনো এই সত্যিটা বলেছিল। এরপরে তিনজন ওই বাড়িতে যায়, জিনিসপত্র বাঁধে আর তক্ষুনি বেরিয়ে পড়ল। কিন্তু তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ খোকা, কিন্তু আমি এখন আমার নাতির থেকে আলাদা হতে পারবো না। আমার মায়া খেলার কারণেই তো আমি ওকে নিজের কাছে ডেকেছিলাম। এখন তো আমার শরীর অনেক পুরনো হয়ে গেছে, এবার আমার আত্মার নতুন শরীরের প্রয়োজন। এইটুকু বলেই রবির বাড়িতে ওই ঘর করা ডাইনির আত্মাটা রবির শরীরে প্রবেশ করে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওই দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। সবাই বলে এখন রবির ঠাকুমার জায়গায় রবির শরীর ওই ডাইনির ঘর হয়ে গেছে, যে পরের 60 বছর অবধি এইভাবেই এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলবে। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল।
মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল। শুনুন দাদা, কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, ডাইনি, 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 আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। দাঁড়ান। ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি। এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে 2 টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না, আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করল। ও ঘাবড়ে পেছনে দেখল, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখল, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো। মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরল, আর যখনই ঘুরে দেখল ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও, ওই ডাইনি আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো, লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগলো।
ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল। আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে। এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার উপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের 2 টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার উপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের 2 টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওর নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে 2টো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের 2টো হাতে 2টো টুকরো নিয়ে আর 2টো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল। মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না যখন এই গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে।
আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল, সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে, আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায়, তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল, সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয়, আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু আরো একটা কথা ছিল, যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত।
তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায় আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো? আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো। আজ প্রদীপ আর সুনিতার বিয়ে হয়েছিল। দুজনের এটা লাভ ম্যারেজ ছিল আর দুজনে নিজেদের বিয়েতে খুব খুশি ছিল। প্রদীপের ড্রাইভার খুব দ্রুত গতিতে প্রদীপের গাড়ি ড্রাইভ করছিল, যে কারণে গাড়ি অনেকবার ডিসব্যালেন্স হচ্ছিল। তখনই প্রদীপ ওকে থামিয়ে বলল, আরে ও ড্রাইভার দাদা, আজকে বিয়ের প্রথম রাত, মেরেই দেবে নাকি? একটু আস্তে চালাও। আরে সাহেব, এই যে শর্টকাট আপনি বলেছেন সেটা একটা ভুতুড়ে মন্দির হয়ে পেরোতে হয়, আর সবাই বলে ওই মন্দিরের আশেপাশে ডাইনি ঘুরে বেড়ায়, যে আসা যাওয়া করা লোকেদের নিজের বশে করে নেয়, না হলে তাদের সঙ্গেই চলে যায়। বাহ, গল্পটা তো খুব ভালো, কিন্তু আফসোস এরকম গল্প অনেক শুনেছি, তাই এইসব এখন ছেলে খেলা মনে হয়। তখনই সুনিতা ওকে থামিয়ে বলল, প্রদীপ, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এরকম নির্জন এলাকায় এভাবে ভূত প্রেতের মজা মোটেই উড়াতে নেই। দেখলে তো ড্রাইভার দাদা, তোমার কারণে এখন ম্যাডামের কাছে বকা খেতে হচ্ছে আমাকে। তখনই গাড়ি ওই ভুতুড়ে মন্দিরের কাছ দিয়ে পেরোতে লাগলো আর ঠিক সেই সময় কি জানে গাড়িটার কি হয়ে গেল, যে গাড়ি নিজের থেকেই আস্তে হয়ে বন্ধ হয়ে যায়। ওহো, এটা কি করছো ভাই? যদি এইসব তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য করে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। আরে কি সাহেব, আপনিও ভয়ের চোটে আমার নিজের প্রাণটা হুলুস থুলুস করছে। এরকম অবস্থায় আমি আপনাকে ভয় দেখানোর কথা ভাবতেও কি করে পারি? আর এই গাড়িটাকে এখানে এসে বন্ধ হওয়ার ছিল। আচ্ছা, তুমি বলেছিলে এটা কোনো মন্দির, তাই না? আচ্ছা, কোন দেবতার এখানে পুজো করা হয়? বলা তো উচিত নয়,
কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। এই মন্দির কাল ভৈরবের। নতুন নতুন বিয়ে করা জোড়া তাদের বিবাহিত জীবনের সুখের জন্য এখানে আসে, কিন্তু শুধু সকালে। সূর্য ডোবার পর এখানে কেউ যায় না। সেই জন্য আমি আপনাকে শর্টকাটের জন্য মানা করছিলাম, কিন্তু আপনি শুনলেনই না। আরে বাহ, যদি এটা কোনো মন্দির হয় আর বিশেষ করে বিবাহিত জোড়ের জন্য, তখন তো আমাদের যাওয়া উচিত। প্রদীপ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এখন মাঝরাতে মন্দিরে যাব? আচ্ছা, তার মানে তুমি এটা চাও না যে আমাদের বিবাহিত জীবন সুখে কাটুক? না, আমি এরকম মোটেই বলছি না, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসো, আমি তোমার সঙ্গে আছি তো। আরে আমার মালিক, ওখানে যাবেন না। ওই ডাইনি এরই অপেক্ষায় থাকে। প্রদীপ ওই ড্রাইভারের কথাটাকে একেবারে এড়িয়ে দিয়ে সুনিতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আর মন্দিরের দিকে এগিয়ে চলে গেল। ওর নজর মন্দিরের দরজায় পড়ে যায়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো 500 বছর পুরনো একটা দরজা, কারণ ওই পুরো দরজায় জং ধরে গেছিল। মন্দির তো বাইরে থেকে খুব ইন্টারেস্টিং লাগছে। চলুন ম্যাডাম, ভেতরে গিয়ে দেখা যাক। প্রদীপ, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না, প্লিজ আমার কথা বোঝো। সুনিতা প্রদীপকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রদীপ থামলই না আর ভেতরে চলে যায়। কিন্তু তখনই সুনিতার মনে পড়ে যায় যে ওর বাবা ওকে একটা শক্তিশালী তাবিজ দিয়েছিল, যেটা ওর ব্যাগে রয়েছে। প্রদীপ, মনে আছে বাবা আশীর্বাদ হিসেবে একটা তাবিজ দিয়েছিল? আমার মনে হয় আমাদের ওটা নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি গাড়ি থেকে ওটা নিয়ে এসো, ততক্ষণ আমি ভেতরে তোমার অপেক্ষা করছি। এই বলে প্রদীপ মন্দিরের ভেতরে চলে যায়। সুনিতার ওই সময় নিজের চারিপাশে একটা অদ্ভুত রকমের ছায়া অনুভব হয়ে চলেছিল। এই কারণে ও আস্তে আস্তে ভয় পেয়ে আবার গাড়ির দিকে ফেরত যেতে লাগলো। অন্যদিকে প্রদীপ কারোর কিছু পরোয়া না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলল। ও পূজা ঘরের দিকে এগিয়ে গেল। ও যখনই পুজো ঘরে প্রবেশ করল, মন্দিরের ঘণ্টাগুলো নিজের থেকেই একে অপরের সঙ্গে টক্কর খেতে শুরু করে দিল, যেমনটা আরতি করার সময় হয়। ওই সময় তো হাওয়াও চলছিল না, তাহলে এই ঘণ্টাগুলো একে অপরের সঙ্গে কি করে টক্কর খাচ্ছে? তখনই ওর নজর মন্দিরের মূর্তির ওপরে পড়ে যায়। আরে, এটা কোনো মন্দির নাকি ভূতের ঘর? পুজো ঘরে না তো কোনো প্রদীপ জ্বলছে, আর না কোনো ভগবানের মূর্তি রাখা আছে। প্রদীপ নিজেকে এইসব বলছিল, আর তখনই ওর পেছন থেকে সুনিতা আওয়াজ দিয়ে দিল, প্রদীপ ডার্লিং, এদিকে এসো। প্রদীপ তক্ষুনি পেছনে তাকালো। সুনিতা 2 হাত খুলে দাঁড়িয়েছিল। আরে আমার জান, তুমি এসে গেছো? আমি তোমার কখন থেকে অপেক্ষা করে যাচ্ছিলাম। এবার তুমি শুধু দূর থেকেই প্রেম করবে নাকি কাছেও আসবে? আরে কেন আসবো না আমার জান, এক্ষুনি আসছি। প্রদীপ সুনিতাকে গিয়ে গলায় জড়িয়ে ধরল। সুনিতা ওকে বলল, প্রদীপ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জার রাত? আরে এটাও কি আবার কোনো ভোলার কথা? কিন্তু আমার এমন কেন লাগছে যে আমার থেকে বেশি তুমি অস্থির হয়ে পড়েছো ফুলসজ্জার রাতের জন্য? অস্থির কেনই বা হব না, এই ফুলসজ্জার রাত কি শুধু তোমার একার? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘরে পৌঁছো, আর তারপর আমাদের স্পেশাল নাইটটাও এনজয় করি। আরে বাবা, রাত তো আগেই হয়ে গেছে। ঘরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, তারপর ফুলসজ্জার রাতের কি আর কিছু বেঁচে থাকবে? তাহলে তাহলে এখানে এই মন্দিরে আমরা আজকে ফুলসজ্জা করব। প্রদীপ সুনিতাকে গলায় জড়িয়ে ধরে আর ওর সাথে আনন্দ করতে শুরু করে। কিন্তু তখনই প্রদীপের নজর ওপরে টাঙানো কাঁচের ঝালরে পড়ে যায়, যেটা দেখে প্রদীপকে খুব জোরে ঝটকা লেগে যায়।
ও সুনিতার শরীরের জায়গায় একটা ডাইনির ভয়ঙ্কর চেহারা আর নোংরা শরীর দেখতে পাচ্ছিল, অথচ বাস্তবে ও সুনিতা ছিল। প্রদীপ বুঝতে পেরে যায় যে ও নিজের ফুলসজ্জা সুনিতার সঙ্গে নয়, বরং কোনো ডাইনির সঙ্গে মানাচ্ছে। তুই কে? ছাড় আমাকে, তুই তো একটা ডাইনি। প্রদীপ ওই ডাইনির কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু ও এরকম করতে অসফল হয়ে যায়। আর আস্তে আস্তে ওর খুব জোরে যন্ত্রণা হতে লাগলো। ওর এমন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি এবারও ক্লান্ত হয়ে মরে যাবে। ওই ডাইনি যে সুনিতার রূপ নিয়ে প্রদীপকে নিজের জালে ফাঁসিয়েছিল, ও এখন আবার নিজের ডাইনির রূপ ধারণ করে নেয়। অনেক বছর পরে আমি একটা পুরুষ পেয়েছি। এবার আমি নিজের শরীরের খিদে মিটিয়েই ছাড়বো। প্রদীপ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সৌভাগ্যক্রমে তখনই ওখানে সুনিতা পৌঁছে যায়। প্রদীপ, এ তুমি কি করছো? সুনিতা প্রদীপকে ওই ডাইনির সঙ্গে একসাথে শুয়ে থাকতে দেখে ফেলে। ও তখনই নিজের তাবিজটা প্রদীপের দিকে ছুঁড়ে দেয়, যে জন্য ওই ডাইনি পুড়ে যেতে লাগলো আর প্রদীপকে মুক্ত করে দিল। তারপর প্রদীপ আর সুনিতা দৌড়তে দৌড়তে গাড়ির দিকে চলে যায়, যেখানে তাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। শুরুতে তো গাড়ি স্টার্টই হচ্ছিল না, কিন্তু প্রার্থনা করার পরে গাড়ি স্টার্ট হয়ে গেল আর ওরা সবাই ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল। যখন ওই এলাকাটা শেষ হলো, তখন প্রদীপ সুনিতাকে সবকিছু খুলে বলে। আর তারপর ওদের ড্রাইভার ওদেরকে বলল, সাহেব, এই জন্য আমি আপনাকে মানা করেছিলাম। আপনারা শহরের লোক, আপনারা এখানে সত্যি জানেন না, কিন্তু এখান থেকে যারা আসা যাওয়া করে আর যারা এখানে বসবাস করে এই কথাটা জানে যে এখানে কামুকতার ক্ষুধার্ত ডাইনি বসবাস করে, যেখানে সব পুরুষদেরকে সুন্দর কন্যা আর তাদের স্ত্রীর রূপে দেখা দেয় আর তাদের সঙ্গে নিজের ফুলসজ্জার রাত কাটায়, আর তারপর তাদেরকে মেরে এই মন্দিরের ছাদে এনে ঝুলিয়ে দেয়। সবাই বলে এই ডাইনির ফুলসজ্জা অসম্পূর্ণ রয়ে গেছিল, যে কারণে এ আজও নিজের ফুলসজ্জা পুরো করতে চায়, কিন্তু আজ অবধি করতে পারেনি। এই জন্য এখান থেকে যারা পার হয় আজকেও তাদের উপর কড়া নজর রাখে। একটা গ্রামে অলোক নামের একজন খুব বড় বিখ্যাত চিত্রকার তার স্ত্রী আর ছেলে রনিতের সঙ্গে থাকত, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে তার জন্য চিত্র তৈরি করা কঠিন হয়ে গেছিল। এক রাতে অলোক নিজের ঘরে চিত্র বানাচ্ছিল আর তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়েছিল। তুমি কি করছো? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি নিজের জীবনের শেষ চিত্র বানাচ্ছি, এরপরে আমি কোনো চিত্র আঁকবো না। কার? দেখাও। অলোক তাকে চিত্র দেখিয়ে বলল, তোমার। খুব ভালো। হাওয়ার কারণে ওপরের কাগজটা উড়ে যায় আর স্ত্রী তার নিচের চিত্রটা একটু দেখে ফেলে। ওই নিচে ওটা কার ছবি? অলোক কাগজ উল্টালো আর নিচে রাখা ডাইনির চিত্র সামনে চলে এলো। হে ভগবান, কি ভয়ঙ্কর ডাইনি! এমন মনে হচ্ছে যেন এক্ষুনি বাইরে এসে নিজের বড় রূপ ধারণ করবে। তুমি এরকম ছবি কেন বানালে? আসলে এটাই আমার শেষ ছবি ছিল, কিন্তু আমি ভাবলাম তোমারও একটা ছবি আঁকা উচিত। ওই ডাইনির ছবিটা দেখে প্রতিমার মাথা ঘোরাতে লাগলো। অলোক, সরাও এটা সামনে থেকে। আমার আমার কষ্ট হচ্ছে, সরাও এটা। অলোক তক্ষুনি ওই ছবিটা একটা কাপড় দিয়ে ঢেকে
প্রতিমাকে বিছানায় শুইয়ে দিল। আরে তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর শুয়ে পড়ব। অলোক তার ছবি আঁকাটা বন্ধ করে দিল আর ঘরের বাইরে চলে গেল। প্রতিমা ঘরে একা শুয়েছিল। জানালা দিয়ে দ্রুত হাওয়া ভিতরে আসছিল, এই কারণে ওই কাপড়টা উড়ে গেল আর ডাইনির ছবি আবার দেখা যেতে লাগলো। ওই অন্ধকার ঘরে ওই ডাইনির ছবিটা চমকাতে শুরু করলো আর কাগজটা আস্তে আস্তে ওই বোর্ড থেকে বেরোতে লাগলো। কাগজটা পুরো বেরোনোর পর উড়ে প্রতিমার কাছে চলে আসে আর চেহারা জোরে জোরে টিপতে লাগলো। প্রতিমার নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে ও জোরে জোরে ছটফট করতে লাগলো। ওই কাগজটা সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হলো না। প্রতিমার আওয়াজটুকুও বেরোচ্ছিল না। আস্তে আস্তে ওর শরীর নড়া বন্ধ হয়ে গেল আর ও শেষে মারা গেল। প্রতিমার মরার পর ওই ছবিটা আবার ওই বোর্ডে চিপকে গেল। অলোক ঘরে এলো, প্রতিমাকে শান্তিতে ঘুমোতে দেখে ওর পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে অলোক আর তার ছেলে রনিত প্রতিমার ব্যাপারে জানতে পারল। তখন তারা খুবই দুঃখ পেল। ওরা প্রতিমার শেষ কাজ সম্পন্ন করল। যখন ওর চিতায় আগুন জ্বলছিল তখন অলোকের কিছু মনে পড়ল আর ও ভেতরের দিকে দৌড়ল। ও ভেতরে প্রতিমার ছবির কাছে এলো আর সেটা দেখতে লাগলো। এটা তোমার শেষ চিহ্ন, এটাকেও তুমি নিজের সঙ্গে নিয়ে যাও। এইটুকু বলে ও এক ঝটকায় প্রতিমার চিত্র বোর্ড থেকে বার করলো আর বাইরে এসে ওর চিতায় ছুঁড়ে দিল। কিন্তু ছড়ার পর ও জানতে পারলো যে ও ডাইনির ছবিটাও ছুঁড়ে দিয়েছে। ও কাঁদতে লাগলো আর রনিতকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। সেই রাতেই অলোক নিজের ঘরে বিছানায় একা শুয়েছিল। ওর প্রতিমার কথা খুব মনে পড়ছিল। ও উঠল আর প্রতিমার চিতার কাছে চলে গেল। ও চিতার কাছে পৌঁছলো আর একটা পাথরের ওপরে বসে শান্তিতে চিতাটাকে দেখতে লাগলো। এই সময় ওর নজর চিতায় আটকানো একটা কাগজের ওপর পড়ে যায়। অলোক ওই কাগজটা তুলল আর দেখার পরে ও খুব আশ্চর্য হয়ে পড়ল। ওটা ডাইনির ছবিওয়ালা কাগজ ছিল। আরে এই কাগজটা আগুনে জ্বললো না কেন? অলোক কিছুই বুঝতে পারলো না আর ও দৌড়ে দৌড়ে রনিতের কাছে গেল। আরে খোকা রনিত, এই দেখো, এটা আগুনে জ্বলেনি আর এর মধ্যে ছবিটাও একেবারে ঠিক আছে। কার ছবি? ডাইনির। দুজন খুব ভয় পেয়ে গেল। হঠাৎ ওই কাগজটা নিজের থেকে নড়তে লাগলো আর ছাদ ভেঙে হাওয়ায় উড়ে গেল। অলোক আর রনিত ভয়ের চোটে বাইরে পালিয়ে গেল। ওরা দুজন বাড়ি থেকে দূরে দৌড়তে লাগলো আর হঠাৎ করে থেমে গেল। ওদের সামনে হাওয়ায় ডাইনির ছবিওয়ালা কাগজটা দাঁড়িয়েছিল আর এখন ওটা আগের থেকে অনেক বিশাল হয়ে গেছিল। ওর ভেতরের ডাইনি নড়ছিল। অলোক, তুই আমায় পোড়ানোর চেষ্টা করেছিলি, এবার আমি তোকে জ্যান্ত ছাড়বো না। স্ত্রীর পর এবার তুই হবি আমার শিকার। মানে প্রতিমাকে তুমি মেরেছো? হ্যাঁ। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। অলোক ভয় পেয়ে গিয়ে পালাতে লাগলো, কিন্তু ওই ডাইনি ওকে কাগজ দিয়ে ঘিরে ফেললো। অলোক কাগজের ঘেরায় বন্দি হয়ে গেল। ডাইনি অলোককে হাওয়ায় তুলে কাগজের মধ্যে আটকে ধরলো আর ওর শরীরটাকে মোচড়াতে লাগলো। এরই সাথে অলোকের হাড় গোড় ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ও যন্ত্রণার কারণে চিৎকার করছিল। শেষে ওর আওয়াজ শান্ত হয়ে গেল আর ওই কাগজটা অলোকের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে গেছিল।
ডাইনি কাগজটাকে এক ঝটকায় খুলল আর অলোকের শরীর রনিতের সামনে এসে পড়ে গেল। রনিত ভয়ের চোখে অলোককে দেখছিল। ডাইনি রনিতের কাছে আসতে লাগলো। এবার তোমার পালা। রনিত ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। ও নিচে পড়ে থাকা একটা কাঠ তুলল আর ডাইনিকে ভয় পেয়ে বলল, দেখো সামনে আসবে না। তুমি আমাকে একটা ছোট কাঠ দিয়ে মারতে পারবে না। ডাইনি হাসতে লাগলো আর রনিতের কাছে পৌঁছে গেল। যখনই ওই ডাইনি রনিতকে ধরার জন্য সামনে এগোলো, রনিত ওই কাঠটা জোরে ঘুরিয়ে দিল আর ওই কাগজে গর্ত হয়ে গেল। এই কারণে ওই ডাইনি পেছনে সরে গেল। রনিত দেখল যে ওই গর্ত দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল। রক্ত এই জন্য বেরোচ্ছিল কারণ যেখানে গর্ত হয়েছিল ওখানে ডাইনির পা বানানো হয়েছিল আর ওই রক্ত ওর পা থেকে বাইরে আসছিল। রনিত এটা দেখে হাসতে লাগলো। আয় তোলা আমাকে, আয় না। ডাইনি খুব রেগে গেল আর ও রনিতকে ধরে কাগজে চেপে ধরতে লাগলো। রনিত জোরে কাঠ ঘুরিয়ে দিল আর কাগজটাকে দুই ভাগে ছিঁড়ে দিল। ডাইনি জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাগজের থেকে হাত ছাড়ার কারণে রনিত নিচে পড়ে গেল। ডাইনি দুই ভাগে কেটে গেল। কাগজ ডাইনির কালো রক্তে ভরে গেল আর আস্তে আস্তে ছোট হতে লাগলো। কাগজ আবার পুরনো আকারে আসার পর মাটিতে পড়ে গেল আর পড়তে লাগলো। তার সাথেই ডাইনির জ্বলার চিৎকার শুনতে পাওয়া গেল। কাগজটা একেবারে পুড়ে যাওয়ার কারণে রনিত অলোকের লাশের কাছে গেল আর অনেকক্ষণ ওখানেই কাঁদতে থাকলো। শীতকাল চলছিল আর আজকে দীপঙ্কর একদম ভোরে 3টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে 200 মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার উপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচন্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায় আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামের কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল আর ও
ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল। তুমি একটা মহিলা তাই কিছু বলছি না, নাহলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করো এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল। কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করলো। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল। কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে নেয়। ওই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছিল, ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার ঘরে বউ বাচ্চা রয়েছে। পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটাও ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো, ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত, ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল
আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল। আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2 বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানত। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি, তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি দিয়ে আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল, সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে।
কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখল যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো। ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও 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 আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল,
কোথায় যে চলে গেল? জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব? এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো, কিন্তু এ কি, সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে, কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছুঁড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। রিমা আর সোম, এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব। এটা তো সত্যি দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এই কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে। গোবিন্দ ওখান থেকে চলে গেল। বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার? নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেলো আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখলো, ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। দাঁড়াও! দুজনে পেছনে ঘুরে তাকালো
তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি করো, নাহলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও, ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেল আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এতে একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আচ্ছা, তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল। গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উঠতে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে, এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোন রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফোন দি। কি বললি? ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো
আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত। কথায় বলে রাত্রি দিনের থেকে বেশি মারাত্মক হয়, আর অমাবস্যার রাত তো এর থেকেও বেশি মারাত্মক। অমাবস্যার রাতে ভূতেদের এলাকায় পাখিরা উড়ে এসে বসার আগে 100 বার ভাবে, কারণ এই রাতে ভূত প্রেত আর শান্তি না পেয়ে সেই আত্মারা তাদের রাগ আর তাদের শক্তি একেবারে চরমে থাকে, আর তাদের চারিপাশে সেই সব লোকের খোঁজ করে যারা তাদের শিকার হতে পারে। আরে দাদু, এই ভূত টুত কিছুই হয় না। তোমায় বলে রাখি, কাল যদি আমি সন্ধে অবধি শহরে না পৌঁছই তাহলে আমার বস আমাকে চাকরি থেকে বার করে দেবে। দেখো খোকা, জব তুমি আরো অনেক পেয়ে যাবে, কিন্তু জীবন পাবে না। আমি তোমাকে বলছি আজকের রাতটা থেমে যাও, কারণ আজ হলো অমাবস্যার রাত, আর আজকে ভয়ঙ্কর আত্মারা শিকার করার জন্য পাগল হয়ে ওঠে। দাদু, এবার তুমি আমাকে রেখে যেতে বাধ্য করো না, আর আমাকে যেতে দাও, আমার কিছুই হবে না। সঞ্জয়ের অফিসের ছুটি শেষ হয়ে গেছিল, আর তা সত্ত্বেও সে অফিসে এখনো পৌঁছয়নি, আর সেই কারণে কাল অবধি ওকে শহরে কোনো রকমে পৌঁছতেই হবে। বাড়ির লোকেদের এতবার বোঝানোর পরেও সঞ্জয় কারোর কথা শুনল না, আর নিজের জিনিসপত্র নিয়ে গ্রামের পুরনো কবরস্থানে তৈরি একমাত্র বাস স্ট্যান্ডের দিকে একাই পায়ে হেঁটে যেতে লাগলো। জানি না কেন গ্রামের লোকেরা এত বেশি অন্ধবিশ্বাসী হয়, কি জানি কি সব গল্প বলতে থাকে। সঞ্জয় তখন কিছু দূর এগিয়েছিল, আর তখনই আকাশে মেঘ কালো হয়ে গেল, আর দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন এই হাওয়া সঞ্জয়কে বারবার কোনো বিপদের সংকেত দিয়ে চলেছে। কিন্তু এখন কথায় বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এরকমই কিছু সঞ্জয়ের সাথেও হতে চলেছিল। সঞ্জয় রাতে 11টার সময় ওই ভুতুড়ে গ্রামে একাই পথিক ছিল। ওখান থেকে কিছু দূরেই গেছিল, আর তখনই ওর এমন মনে হলো যেন ওর পিঠের ওপর কেউ হাত রেখে দিয়েছে। এরকম অনুভব হওয়া মাত্রই সঞ্জয় একেবারে ঘাবড়ে গেল। পেছনে ঘুরে তাকিয়ে বলল, কে পেছনে? যখন সঞ্জয় পেছনে তাকালো তখন ও কাউকে দেখতে পেল না। এরপরে ও নিজের সফর কন্টিনিউ করতে লাগলো। ও এখন এড়ো পথে পৌঁছে গেল। ওখানে 4টে রাস্তা একে অপরের সঙ্গে জোড়া দেয়। সঞ্জয় এড়ো পথ থেকে সোজা সামনের রাস্তার দিকে একটা লোককে দেখতে পেল, যে গায়ে শাল জড়িয়ে রেখেছিল। তাকে দেখে সঞ্জয়ের একটু আজব লাগলো যে এই লোকটা এত রাতে অকারণে মূর্তির মতো দাঁড়িয়ে করছেটা কি। সঞ্জয় কোনো রকম কিছু না করে ওখানে ওই শাল গায়ে দেওয়া লোকটার একদম কাছ থেকে পার হলো। ও সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওর বারবার এমন মনে হচ্ছিল যে আরও কেউ ওর সাথে সাথে ঠিক ওর পেছনে চলে আসছে। সঞ্জয় খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও সাহস করে পেছনে ঘুরে তাকিয়ে দেখল পেছনে সেই শাল গায়ে দেওয়া লোকটা দাঁড়িয়েছিল। সঞ্জয়ের ওই লোকটার বিহেভিয়ার অনেক আজব মনে হলো, যে সে সঞ্জয়ের পিছু করছিল না তো। সঞ্জয় আবার নিজের রাস্তায় চলতে লাগলো, আর এইবারেও ওই শাল গায়ে দেওয়া লোকটা ওর সাথে সাথে চলতে লাগলো। যখন সঞ্জয় এগোয়, ওর ছায়া হয়ে ওই লোকটাও এগোচ্ছিল। যখন সঞ্জয় থেমে যায় তখন ওই লোকটাও থেমে যায়। সঞ্জয় এবার এই সবের থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, সেই জন্য এইবারে ও থামলো আর পেছনে ঘুরে
ওই লোকটার ওপর জোরে চিৎকার করতে লাগলো। কে রে তুই? কোনো পাগল নাকি? এইভাবে অর্ধেক রাতের সময় আমার পিছু করছিস কেন? ওই লোকটা এটা শুনে কিছুই রিয়্যাক্ট করলো না, আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার এই ব্যবহার সঞ্জয়কে আরো রাগিয়ে তুলছিল। এই কারণে সঞ্জয় ওর গলা থেকে শালটা খুলে দিল। তখন ওর একটা জোরদার ঝটকা লাগলো। ওর সামনে যে লোকটা দাঁড়িয়ে ছিল তার চেহারা পুরো পুড়ে গেছিল, আর চোখের তারা দুটো সাদা ছিল। ভূত! এটা বলেই সঞ্জয় ওখান থেকে পালাতে লাগলো। এইমাত্র ও একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা প্রেতকে দেখতে পায়। তখনই হঠাৎ করে ওই লোকটা সঞ্জয়ের একদম সামনে চলে আসে আর দাঁত বার করে হাসতে লাগলো। মেরে দেব তোকে। তোর সাহস কি করে হলো আমার আসল চেহারায় তাকানোর আর আমার শালটাকে খুলে দেওয়ার? তুই আমার আসল আর কুৎসিত চেহারাটা দেখে ফেলেছিস। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমি বড় ভুল করে ফেলেছি। তুই জানিস তো আজ হলো অমাবস্যার রাত। আজকের রাতে যার উপরে আমাদের নজর পড়ে যায় তার অস্তিত্ব এখানেই সমাপ্ত হয়ে যায়। এইটুকু বলেই ওই প্রেতটা সঞ্জয়ের ছাতিতে নিজের হাত ঢুকিয়ে দেয় আর এক ঝটকাতে ওর হৃৎপিণ্ড পার করে দেয়, যেটা এখনো স্পন্দন হচ্ছিল। সঞ্জয়ের শেষ চিৎকারের সঙ্গে গ্রামের পরিবেশ আবার ভয়ঙ্কর আর শান্ত হয়ে গেল। পরের সকালে গ্রামবাসীরা সঞ্জয়ের মৃতদেহ সড়কে পড়ে থাকতে দেখে, যার মধ্যে হৃৎপিণ্ড ছিল না। ওর দাদু এসে আফসোস করে চোখে জল ফেলে, কারণ বারণ করা সত্ত্বেও সঞ্জয় অমাবস্যার রাতে এই বোকামিটা করে ফেলল, আর পরিণামে এক ভয়ঙ্কর মৃত্যু। কথায় বলে এই গ্রামে প্রত্যেক অমাবস্যার রাতে গায়ে ওই শাল দেওয়া লোকটা ঘুরে বেড়ায়, আর যদি কোনো পথিকদের উপর তার নজর পড়ে যায় তার পিছু করতে থাকে আর তাকে কোনো ভুল করার জন্য বাধ্য করে দেয়। যদি কেউ ভুল করে দেয় তখন তার পরিণাম এক ঝটকায় ঠিক সেই রকমই হয় যেটা সঞ্জয়ের সাথে হয়েছিল। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম, সোনা কিনে আনো, আর তুমি আজকে নিয়েও চলে এলে। খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল।
বাপ রে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই ডিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি? আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারলো আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল আর রিয়ার দিকে তাকালো, আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল, তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায়, আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন, আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকার বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে। চুপ করে আমার পেছনে আয়। রাত 2টো বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরী আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনী ডাইনি। ডাকিনী ডাইনি যখন বাইরে এলো, অঘরী দেবার মাথায় ছাই লাগিয়ে দিল আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর দেবার আশেপাশে ছাই দিয়ে
একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনী ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরি, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনী ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে। রিয়ার চুল খুলে যায় আর ও উল্টো ভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। রিয়া শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না অঘরি। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। অঘরি, আজ তো তুই একে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরি রেগে গিয়ে গাছের দিকে তাকালো আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়েই খুশি থাকো। বেশি টাকার লোভ করো না।